কয়েক মাস আগে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগের দাবি করেছিল বিএনপি। তার বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। দেশের অনেকেই বলেছিলেন, এই এত গুরুত্বপূর্ণ একটা পদে কেন এমন একজন? কিন্তু এখন দৃশ্যপট পুরো বদলে গেছে। এখন সেই ডক্টর খলিল বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তাই প্রশ্ন উঠছে, কেন? তার চেয়ে যোগ্য কেউ কি বিএনপিতে ছিল না? বিষয়টা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের ব্যক্তিগত সচিব ছিলেন এই ডক্টর খলিল। সেই নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে ক্ষমতায় এসেছিল বিএনপি। সেই তখন থেকেই বিএনপির সঙ্গে, অর্থাৎ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে তার কাজের সম্পর্ক তৈরি হয়, যা তিনি নীরবে বছরের পর বছর চালিয়ে গেছেন। এরপর দীর্ঘ সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন। জাতিসংঘ, কূটনৈতিক পরিসর, বাণিজ্য এবং নিরাপত্তা সংক্রান্ত কাজ করেছেন, আলোচনা করেছেন। অর্থাৎ তিনি রাজনৈতিক বাইরেও নিজস্ব আন্তর্জাতিক পরিচিতি গড়ে তুলেছেন। প্রায় ২ যুগ পর বাংলাদেশের আরেকটি টালমাটাল মুহূর্তে আবারও তিনি সামনে আসছেন। ডক্টর ইউনূস তাকে প্রথমে রোহিঙ্গা ইস্যুর উচ্চ প্রতিনিধি হিসেবে, তারপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। গত বছর বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক যখন একেবারে তলানিতে ঠেকে, তখন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠকটি হয়েছিল সেটির মধ্যস্থতা করেছিলেন এই ডক্টর খলিলুর রহমান। সেই বৈঠকেই প্রথমবারের মতো ডক্টর ইউনূস একটি সুস্পষ্ট নির্বাচনী সময়সূচিতে দিতে সম্মত হন এবং বৈঠকের আগে ডক্টর খলিল ব্যক্তিগতভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দুই নেতার মধ্যকার যে মতপার্থক্য সেটি দূর করার চেষ্টা করেন। অনেকেই বলেন, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন এই ডক্টর খলিল। কেউ কেউ বলেন তিনি কাঠামোর বাইরে গিয়ে কাজ করতেন, যার ফলে তৌহিদ হোসেন যেখানে উচ্চ পর্যায়ের অনেক বৈঠক জোগাড় করতে হিমশিম খেতেন, সেখানে ডক্টর খলিল বার্মিজ বিদ্রোহী কমান্ডার থেকে শুরু করে একেবারে ওয়াশিংটন ডিসি পর্যন্ত নেটওয়ার্ক তৈরি করেছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। ওয়াশিংটন সফরে গিয়ে তিনি হোয়াইট হাউসে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বৈঠক করেন। পরে ডক্টর ইউনূসকে বাংলাদেশে স্টারলিংকের অনুমোদন দ্রুত দেওয়ার ব্যাপারে তিনি রাজি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং গত বছরের এপ্রিলে জাতিসংঘের মহাসচিবকে ঢাকায় যে এসেছিলেন, সেখানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল। মিয়ানমার সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শব্দটা প্রকাশ্যে উচ্চারণ করে না। তাই মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি শর্ত দিয়েছিলেন, রোহিঙ্গা শব্দটি প্রকাশ্যে ব্যবহার করতে হবে। এটা প্রতীকী হলেও কূটনীতিতে প্রতীকী অনেক সময় অনেক অবস্থান নির্ধারণ করে। একই সম্মেলনে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেছিলেন এবং একটা যোগাযোগ স্থাপন করেছিলেন। পরে ভারত সফরেও আবার তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস তাকে অনেক বেশি আস্থা করতে শুরু করেন। এমনকি হাদি হত্যার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যখন পদত্যাগ করবেন এমনটা শোনা যাচ্ছিল, তখন ডক্টর ইউনূস সেই দায়িত্ব, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তাকে দিতে চেয়েছিলেন। এই সব কিছু মিলিয়ে বিএনপির ভেতরে ডক্টর খলিলের অবস্থান আরও শক্তিশালী হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, বিএনপি কেন তাকে বেছে নিয়েছে? তার কারণ বর্তমান বৈশ্বিক বাস্তবতা। তারেক রহমান হয়তো এমন কাউকে চেয়েছেন যিনি ওয়াশিংটন থেকে দিল্লি কিংবা বেইজিং থেকে নিউ ইয়র্ক সব জায়গায় সম্পর্ক তৈরি করতে পারবেন। খলিলুর রহমান আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন, বহুপাক্ষিক আলোচনার ভাষা তিনি বোঝেন এবং বৈশ্বিক কূটনীতির প্রোটোকলও তার জানা রয়েছে। তার পাশাপাশি তার একাডেমিক প্রোফাইলও খুবই উচ্চমানের। তাই একজন পলিটিক্যাল ব্যক্তির চেয়ে একজন টেকনোক্রেট ধর্মী উচ্চ কূটনীতিক দিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো, এটা হতে পারে বিএনপির এক ধরনের কৌশলগত সিদ্ধান্ত। তবে সমালোচনা একেবারে যে থেমে গেছে তা নয়, সমালোচনা চলছে। বিদেশি নাগরিকত্ব নিয়ে অনেকে এখনও প্রশ্ন তুলছেন, কিন্তু বাস্তবতা হলো বৈশ্বিক চাপ, বাণিজ্য চুক্তি, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, সব কিছু বিবেচনায় ডক্টর খলিলকে বেস্ট ফিট মনে করেছেন তারেক রহমান। এখন দেখার বিষয়, এই আস্থার প্রতিদান তিনি কতটুকু দিতে পারেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা
ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।